একদা একটা সময় ছিল যখন আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ ছিল। দেখুন, তখন সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। কারণ তখন বাংলাদেশের সরকারের দায়িত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আমাদের ভারত সরকারের কথায় তার দেশ পরিচালনা করতেন। আর এই জন্যই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগে ভালো ছিল। কিন্তু সময় বদলেছে, তার সাথে সাথে বাংলাদেশের আকাশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়াও বাংলাদেশে মুছিয়ে দিয়েছে। কারণ তিনি বাংলাদেশ যেভাবে শাসন করছিলেন, এভাবে দেশ শাসন করলে দেশে উন্নত তো কখনোই হবে না, এবং তিনি তার দেশের স্বৈরাচার হিসেবেই পরিচিত হয়েছেন তার কর্মকাণ্ডের ফলে। এবং তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন সেটা সম্পর্কে আশা করি কম বেশ সবাই জানেন। তো যাই হোক, এখন মূল বিষয়ে আসি। বর্তমানে বাংলাদেশ সরকারের দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একজন নোবেল বিজয়ী মানুষ এবং তিনি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। তো যাই হোক ভিউয়ার্স, তিনি বাংলাদেশের সরকারের দায়িত্বে আসার পর থেকে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয়েছে, যার ফলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মাঝে। এক কথায় বলতে গেলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেকটাই হয়ে গিয়েছে, এবং এই সম্পর্ক আগের মতো হবে কিনা সেটা শিওর দিয়ে কেউই বলতে পারে না। তো যাই হোক ভিউয়ার্স, এখন কথা হচ্ছে, আমাদের ভারত তো অনেক বড় একটা দেশ এবং অনেক শক্তিশালী একটা দেশ। অন্যদিকে বাংলাদেশ আয়তন অনেক ছোট একটা দেশ, সে অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তিও কিন্তু অনেক বেশি। কিন্তু আমাদের ভারতের সামরিক শক্তি অনেক বেশি এবং আমাদের ভারত একটা পারমাণবিক শক্তিধর দেশ। এখন কথা হচ্ছে, আমাদের ভারত যদি বাংলাদেশের উপর কোনো কারণে আক্রমণ করে, তাহলে বাংলাদেশের কৌশল কি হবে? বাংলাদেশ কি পারবে সেই আক্রমণ ঠেকাতে? বাংলাদেশ কি পারবে আমাদের ভারতের সঙ্গে জয়ী হতে? বাংলাদেশ কি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? এবং বাংলাদেশ ভারতের সঙ্গে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং বাংলাদেশ ভারতের সঙ্গে বিজয়ী হতে বাংলাদেশকে কি কি করতে হবে, বিস্তারিত সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। ইয়েস ভিউয়ার্স, আজকে আমি এনটিভি নিউজ ইউটিউব চ্যানেল থেকে না একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আজকের সম্পূর্ণ ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং। তাহলে ভিউয়ার্স, চলুন আর বেশি কথা বাড়ছে না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। মার্চের দুপুর, কাঁঠাল পাকা গরমে টেকনাফের সীমান্তে বাতাস যেন পাথরের মতো ভারী। রোদ দেয়ালে জমে আছে, দূরে কুকুরের ডাক আর গাড়ির ইঞ্জিনের গর্জন মিলে এক অদৃশ্য উত্তেজনা ছড়িয়ে পড়ছে। রাত বাড়লেও গরম কমছে না। টহলরত সেনাদের ক্লান্ত চোখে সতর্কতা ঝরে পড়ছে। সীমান্তের ওপারে নড়াচড়া বেড়েছে, ভারী বুটের শব্দ, অস্ত্রের ঝনঝনানি। ভারতীয় বিএসএফের নতুন ইউনিট মোতায়েন হয়েছে। তেঁতুলিয়া থেকে কক্সবাজার সর্বত্র একটা অস্থিরতা। রাতের নিস্তব্ধতায় একটা প্রশ্ন ভেসে ওঠে, বাংলাদেশ কি বুঝতে পারছে ভারতের ছায়া কতটা লম্বা? 1971 সাল, ভারত বাংলাদেশের স্বাধীনতার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু এই সমর্থন কি সত্যিই নিঃস্বার্থ ছিল? বিশ্লেষকরা বলছেন, ভারত কখনোই চায়নি বাংলাদেশ সত্যিকারের স্বাধীন হোক। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করা, যার মাধ্যমে তারা উত্তর পূর্বের 7টি রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা আর অরুণাচল প্রদেশ নিয়ন্ত্রণে রাখতে পারে। বাংলাদেশ তাদের জন্য একটি ভূকৌশলগত করিডোর, যার উপর দিয়ে তারা বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে চায়। ভারতের পরিকল্পনা ছিল স্পষ্ট, বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল রাখা। তারা চায় বাংলাদেশ তাদের ওপর নির্ভরশীল থাকুক, যেন ভারত বিরোধী শক্তি কখনোই মাথা তুলতে না পারে। কিন্তু সময় বদলাচ্ছে, বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখছে, স্বাধীনতা শুধু পতাকায় নয়, নিজের শক্তি আর প্রতিরক্ষায়। একটা কথা আমি না বলে পারছি না। হ্যাঁ, আমাদের ভারত সত্যি কখনোই চাইতো না বাংলাদেশ সামরিক শক্তিতে এগিয়ে যাক। সবসময় চাইতো বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল থাকুক। কিন্তু আর কতদিন? বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে, বাংলাদেশের মানুষের চোখের উপর থেকে পর্দা সরে গিয়েছে। এখন আর সেই দিন নেই। তাহলে বাংলাদেশের 3 দিক ঘিরে আছে ভারত। বাংলাদেশের সেনা সংখ্যা মাত্র 1,60,000, যেখানে ভারতের সেনা প্রায় 15 লাখ। ভারতের আধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম আর নৌবাহিনীর সামনে বাংলাদেশের সামরিক ক্ষমতা ক্ষীণ।
এখন প্রশ্ন হলো, কিভাবে প্রতিরক্ষার প্রস্তুতি নেবে বাংলাদেশ? ভারতের 500-এর বেশি যুদ্ধ বিমানের জবাবে বাংলাদেশ কি 550টি ফাইটার জেট কিনবে? অর্থনৈতিক সামর্থ্যের নিরিখে পরিকল্পনার বাস্তবায়ন অসম্ভব। প্রতিরক্ষা বিশ্লেষকরা বরং বলছেন, যুদ্ধ জেতা শুধু আক্রমণে নয়, প্রতিরক্ষাতেও। ইতিহাসের বিখ্যাত সমরবিদ সাঞ্জু বলেছিলেন, শক্তিশালী প্রতিরক্ষা থাকলে শত্রু আক্রমণে ভয় পায়। প্রাচীনকালে রাজ্যগুলো শহরের চারপাশে প্রাচীর তৈরি করত। আজকের যুগে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেই প্রাচীর। বাংলাদেশের দরকার শক্তিশালী এয়ার ডিফেন্স। রাশিয়ার S-400 বা ইসরায়েলের আয়রন ডোমের মতো সিস্টেম বাংলাদেশের আকাশকে সুরক্ষিত করতে পারে। S-400 বিশ্বের অন্যতম উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, যা শত্রুর যুদ্ধবিমান, মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইল আকাশেই ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলের আয়রন ডোম ছোট মিসাইল, আর্টিলারি শেল আর ড্রোন প্রতিরোধে অতুলনীয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আমাদের আক্রমণের দরকার নেই, শক্তিশালী প্রতিরক্ষা থাকলেই ভারত দুবার ভাববে। হ্যাঁ, একটা বিষয় সত্যি যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল, এবং বাংলাদেশের বিমান বাহিনী অনেক বেশি দুর্বল, যার ফলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আরো বেশি দুর্বল হয়ে পড়েছে। এখন বাংলাদেশ সরকারের উচিত খুব দ্রুত বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্ট্রং করা, হোক সেটা যে কোনোভাবে বিমান বাহিনীর দ্বারা বা হোক সেটা আয়রন ডোমের মতো প্রযুক্তি ব্যবহার করার দ্বারা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন, অবশ্যই আপনারা এই বিষয়গুলো সম্পর্কে সরকারকে ভালোভাবে জানানোর চেষ্টা করবেন এবং এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই নজরদারিতে রাখবেন। তাহলে ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখে আসি। এই সিস্টেম কেনা ব্যয়বহুল হলেও এটি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ভারতের যুদ্ধবিমান যদি আকাশে আধিপত্য বিস্তার করতে না পারে, তবে তাদের স্থল আক্রমণও দুর্বল হবে। টেকনাফের একজন স্থানীয় আব্দুল করিম বললেন, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের আকাশ যদি সুরক্ষিত থাকে তবে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারব। শুধু আকাশ নয়, স্থল আর জলসীমাও গুরুত্বপূর্ণ। ভারতের কাছে শত শত ট্যাঙ্ক আছে, কিন্তু বাংলাদেশকে ভারী ট্যাঙ্কে বিনিয়োগের দরকার নেই। এন্টি ট্যাঙ্ক মিসাইল যেমন আমেরিকার জ্যাভেলিন বা রাশিয়ার কর্নেট এবং ড্রোন ভিত্তিক প্রতিরক্ষাই যথেষ্ট। এই অস্ত্রগুলো হালকা, সহজে বহনযোগ্য আর ট্যাঙ্ক ধ্বংসে কার্যকর। জলসীমায় ভারতের নৌবাহিনী শক্তিশালী, তাদের রণতরী, সাবমেরিন আর বিমান বাহিনী জাহাজ আছে। কিন্তু বাংলাদেশের উপকূলীয় অ্যান্টি-মেরিটাইম মিসাইল সিস্টেম যেমন চীনের C-802 বা রাশিয়ার বাস্টিয়ন ভারতীয় জাহাজের জন্য হুমকি হতে পারে। চট্টগ্রামের সাবেক এক নৌসেনা কর্মকর্তা সম্প্রতি বলেছেন, আমাদের জলসীমা আমাদের স্বাধীনতার অংশ, এটি রক্ষা করতে হবে। উপকূলীয় মিসাইল ব্যাটারি বসালে ভারতীয় নৌবাহিনী সহজে বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করতে পারবে না। ভারতের আধিপত্য শুধু সামরিক নয়, অর্থনৈতিক আর সাংস্কৃতিকও। বাংলাদেশের বাজারে মেড ইন ইন্ডিয়া পণ্যের আধিপত্য, শিক্ষা ব্যবস্থায় ভারতীয় প্রভাব। বিশ্লেষকরা বলছেন, ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের শিক্ষাকে দুর্বল রেখেছে। চিন্তাশক্তি কমিয়ে যুবকদের ভারতীয় কোম্পানির চাকরির উপর নির্ভরশীল করা হয়েছে। ঢাকার একজন শিক্ষক রফিকুল ইসলাম বললেন, আমাদের শিক্ষা আমাদের শক্তি হওয়া উচিত, কিন্তু এটি আমাদের দুর্বল করছে। দেখুন ভিউয়ার্স, একটা বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভারত সরকারের কথায় উঠতেন এবং বসতেন, এবং বাংলাদেশের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকেও শিখার মতো তেমন কিছুই তিনি আর রাখেননি। হ্যাঁ, কিন্তু এখন আর আগের দিন নেই, এখন আস্তে আস্তে বাংলাদেশ ডেভেলপ হয়ে যাবে। হ্যাঁ, কারণ বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘের ছায়া এখন উঠে গিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া মুছে গিয়েছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। প্রযুক্তিতে বাংলাদেশ পিছিয়ে আছে, ভারত চায় এই দুর্বলতা থাকুক। কিন্তু বাংলাদেশ যদি নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে, তবে ভারতের একক আধিপত্য ভাঙবে। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 যুদ্ধবিমান ভারতের তেজাসের চেয়ে উন্নত। বাংলাদেশ কি এই প্রযুক্তি গ্রহণ করতে পারবে? না, শুধু রেডিমেড অস্ত্র কেনার বদলে নিজস্ব গবেষণা আর উৎপাদন দরকার। বাংলাদেশের সামনে দুটি পথ: 1, ভারতের ছায়ায় দুর্বল রাষ্ট্র হয়ে থাকা; 2, প্রতিরক্ষায় বিনিয়োগ করে স্বাধীনতা রক্ষা।
যুদ্ধ মানে শুধু গোলাগুলি নয়, মানে নিজেকে রক্ষার ক্ষমতা। বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা একমত, বাংলাদেশ যদি কাস্টমাইজড ডিফেন্স সিস্টেম গড়ে তবে ভারত সহজে হুমকি হবে না। ঢাকার এক তরুণ সেনা রাকিব হোসেন বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশকে বাঁচাতে প্রস্তুত থাকতে হবে। প্রতিরক্ষায় বিনিয়োগ শুধু অস্ত্র নয়, শিক্ষা আর প্রযুক্তিতেও। বাংলাদেশকে নিজস্ব ড্রোন, মিসাইল আর সাইবার প্রতিরক্ষা তৈরি করতে হবে। চীন, তুরস্ক বা রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে। বাংলাদেশের অর্থনীতি যদি সামরিক শক্তির ভিত্তি হয় তবে ভারতের চাপ কমবে। সীমান্তের গ্রামে মানুষের মনে ভয় আর আশা মিশে আছে। সিলেটের একজন কৃষক আব্দুল মজিদ বললেন, আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু ভারত যদি আমাদের কখনো আক্রমণ করতে আসে আমরা লড়ব। জনগণের এই কণ্ঠে ফুটে উঠেছে স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। ঢাকার রাস্তায় সেনার গাড়ি টহল দিচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আলো জ্বলছে, পরিকল্পনা চলছে, হিসাব নিকাশ। একটি সিদ্ধান্তের অপেক্ষা। ইতিহাসে পরাধীনতার গল্প লেখা হবে, না প্রতিরক্ষা দিয়ে স্বাধীনতার রক্ষা হবে? নতুন বাংলাদেশ কি পারবে? বাংলাদেশের লাল সবুজ পতাকায় কি ঝিরঝিরে লিলুয়া বাতাস বইবে? উঠতে থাকবে দ্ব্যর্থহীন? ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো সম্পূর্ণ নিউজটার মধ্যে আশা করি একটা বিষয় আপনারা খেয়াল করেছেন, সেটা হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে যে প্রতিরক্ষার বিষয়গুলো। এখানে কিন্তু ডাবল অস্ত্র কেনার কথা বলা হয়নি, ডাবল মিসাইল সিস্টেম কেনার কথা বলা হয়নি। এখানে জাস্ট প্রতিরক্ষার কথাগুলো বলা হয়েছে। ঠিক এভাবে যদি বাংলাদেশ সরকার কার্যক্রম করাতে পারে তাহলে বাংলাদেশ এশিয়ার মধ্যে আর একটা বড় শক্তিতে পরিণত হয়ে যাবে। বাংলাদেশের উপর কেউ চোখ তুলে তাকাতে পারবে না। যদি তাকাতেও চায় তাহলে অন্তত 10 বার ভাববে যে আমি কার দিকে চোখ তুলে তাকাচ্ছি। তো একটা বিষয় আমি তোমাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভারত কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক বেশি শক্তিশালী। যদি আমাদের ভারত কোনো কারণবশত বাংলাদেশের উপর আক্রমণ করে, আজকে নিউজটা আপনারা যেভাবে দেখলেন এবং জানলেন, এভাবে যদি সবকিছু করা যায় তাহলে আমাদের ভারতের আক্রমণ বাংলাদেশের উপর কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন বাকিটা বাংলাদেশ সরকারের হাতে, তিনি কি করবেন। হ্যাঁ, সবকিছু কিন্তু বললেই করা যায় না, এখানে আর্থিক বিষয় রয়েছে। দেশের অর্থনৈতিক দিক বিবেচনা করেই কিন্তু এইসব কাজগুলো করতে হবে। এগুলো কিন্তু অনেক ব্যয়বহুল কাজ। হ্যাঁ, তো যাই হোক ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন। বিদায় নিচ্ছি, এখানেই দেখো পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।